আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছে আমি তানজিলা হক। গাজায় চালানো নৃশংসতার মধ্যেও ভারত ও ইসরায়েল সামরিক সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি দিয়েছে, যা ইঙ্গিত দেয় যে পশ্চিমা মিত্রদের দ্বিধার সময়ও ইসরায়েলের পাশে কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে দৃঢ় থাকছে দিল্লি। ইসরায়েলি সেনা ও ভারতীয় সামরিক কর্মকর্তাদের মধ্যে সাম্প্রতিক এক বৈঠকে উভয় দেশ তাদের প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার করেছে। অথচ ঠিক একই সময়ে ইসরায়েলের পরিকল্পিতভাবে পরিচালনার গণহত্যার পাশাপাশি ফিলিস্তিনিদের না খাইয়ে মারার ছবিগুলো গোটা বিশ্বে প্রবল ক্ষোভের জন্ম দিচ্ছে। ভারত ইসরায়েলের ক্রমবর্ধমান সামরিক সম্পর্ক নিয়ে তথ্য থাকছে এবারের প্রতিবেদনে। ইসরায়েল এই পর্যন্ত যুদ্ধের নামে গাজা ইতোমধ্যে ৫৯,০০০-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। বিশ্বের বিভিন্ন দেশ, মানবাধিকার সংগঠন এবং বিশেষজ্ঞদের অনেকেই এটিকে গণহত্যা হিসেবে চিহ্নিত করেছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত অনাহারে মারা গেছেন ১১৫ জনের বেশি ফিলিস্তিনি, যাদের মধ্যে ৮০ জনই শিশু। শুধু সোমবারেই অপুষ্টিজনিত কারণে মারা গেছেন ১৫ জন। এই সপ্তাহের শুরুতেই ফ্রান্স ও যুক্তরাজ্য সহ ২ ডজনেরও বেশি দেশ এক যৌথ বিবৃতিতে বলেন, মানবিক সহায়তা ফোঁটা ফোঁটা করে সরবরাহ করা এবং শিশুদের মতো সাধারণ মানুষকে খাদ্য ও পানির মতো মৌলিক চাহিদা মেটাতে গিয়ে নির্মমভাবে হত্যা করা সম্পূর্ণ অমানবিক। একই সঙ্গে তারা গাজায় ইসরায়েলের যুদ্ধ বন্ধের আহ্বান জানান। কিন্তু যখন বিশ্বজুড়ে ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার দাবি জোরালো হচ্ছে, ঠিক এমনই একটি সময়ে ভারতের প্রতিরক্ষা সচিব ও ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক নয়াদিল্লিতে বৈঠকে বসেন এবং দীর্ঘমেয়াদে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর ও শক্তিশালী করার বিষয়ে সম্মত হন। ভারতের প্রতিরক্ষা সচিব শ্রী রাজেশ কুমার সিং ও ইসরায়েলের ডেপুটি চিফ অব স্টাফ মেজর জেনারেল আমির বারামের এই বৈঠক আবারও প্রমাণ করে দিল্লি কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে ইসরায়েলকে সমর্থন দিয়ে যাবে, অথচ যখন ইসরায়েল তার কিছু ঘনিষ্ঠ মিত্রদের সমর্থন হারাচ্ছে। ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো পিবিআই থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ভারতের প্রতিরক্ষা সচিব সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের শূন্য সহনশীলতার নীতি পুনর্ব্যক্ত করেন এবং ৭ অক্টোবর ২০২৩-এ ইসরায়েলে চালানো সন্ত্রাসী হামলার নিন্দা জানান ও সব জিম্মির মুক্তির আহ্বান জানান। একই সঙ্গে বিবৃতিতে ভারতের সন্ত্রাস বিরোধী লড়াইয়ে ইসরায়েলের সমর্থনের কথাও তুলে ধরা হয়। বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলের ডেপুটি চিফ অফ স্টাফের এই সফর ভারত ইসরায়েল প্রতিরক্ষা সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং উভয় পক্ষের কৌশলগত অংশীদারিত্ব জোরদারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। এই বৈঠকটি সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভারত ও ইসরায়েলের মধ্যে চলমান একগুচ্ছ কূটনৈতিক ও অর্থনৈতিক বিনিময়ের অংশ। গত বুধবার দিল্লির মেয়র রাজা ইকবাল সিং রাজধানীতে ইসরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজারের সঙ্গে বৈঠক করেন। সেখানে মেয়র ইকবাল সিং এই কঠিন সময় ইসরায়েলের পাশে থাকার ভারতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এই সময় মেয়র ইকবাল সিং বলেন যে দুই দেশের মধ্যে বন্ধুত্ব, সহযোগিতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে গড়ে ওঠা শক্তিশালী সম্পর্ক রয়েছে। তাদের আলোচনায় ইসরায়েলের প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দিল্লির স্বাস্থ্যসেবা, শিক্ষা, পার্ক উন্নয়ন ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন নিয়ে আলোচনা হয়। এ বৈঠকের পর দিল্লির কমিশনার অশ্বিনী কুমার বলেন, ইসরায়েল একটি প্রযুক্তি নির্ভর উন্নত দেশ হওয়ায় এই ধরনের অভিজ্ঞতা ও ধারণা বিনিময়ে আমাদের নগর প্রশাসনের দক্ষতা আরও বাড়াবে। তবে মেয়রের এই মন্তব্যের কঠোর সমালোচনা করেছেন দিল্লি ভিত্তিক ভারতীয় মানবাধিকার কর্মীরা। এক খোলা চিঠিতে বলা হয়, মেয়র ইকবাল সিংয়ের মন্তব্য ফিলিস্তিনিদের রক্তের নদীর সামনে দাঁড়িয়ে দেওয়া নির্মম ও ঠান্ডা মাথার রসিকতা। ভারতের একাধিক মানবাধিকার কর্মীর স্বাক্ষরিত সেই চিঠিতে বলা হয়, মেয়র সিংয়ের এই লজ্জাজনক ঘোষণা যে তিনি এই কঠিন সময়ে ইসরায়েলের পাশে আছেন, এটি এক ভয়ঙ্কর নৈতিক বিশ্বাসঘাতকতা ও সত্যের অপলাপ। তার
তারা আরও বলেন, তিনি কার কঠিন সময় বলছেন? ইসরায়েল নয়, বরং ফিলিস্তিনের মানুষ ভয়াবহ সময় পার করছেন, যেখানে লাগাতার বোমাবর্ষণ, হাসপাতাল, স্কুল, ঘরবাড়ি ধ্বংস এবং খাদ্য, পানি ও চিকিৎসা সহায়তা পরিকল্পিতভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে। ইসরায়েল যারা শিশু, নারী, বৃদ্ধ ও নিরস্ত্র সাধারণ মানুষকে আন্তর্জাতিক আইন কিংবা ন্যূনতম মানবিকতা বিবেচনায় না নিয়ে নিষ্ঠুরভাবে হত্যা করছে। সাম্প্রতিক কূটনৈতিক সফরগুলো এমন সময়ে হচ্ছে যখন মাত্র 2 সপ্তাহ আগে ইসরায়েল সরকার জানিয়েছে তারা ভারতের সঙ্গে একটি ইনভেস্টমেন্ট প্রোটেকশন এগ্রিমেন্ট চূড়ান্ত করছে। এই ধরনের চুক্তি দুই দেশের বিনিয়োগ ঝুঁকি মোকাবেলায় সহায়তা করে, বিশেষ করে যখন বৈশ্বিক অনিশ্চয়তা বেড়েই চলেছে। এই চুক্তি নিয়ে মন্তব্য করতে গিয়ে যুক্তরাজ্য ভিত্তিক ফিলিস্তিনি লেখক ও একাডেমিক আব্দুল্লাহ মুয়াসওয়েস বলেন, ভারত সরকার ইসরায়েলের সঙ্গে সম্পর্ককে একটি কূটনৈতিক জয় হিসেবে ব্যবহার করছে এমন সব ভোটারদের সামনে যারা ইসরায়েলকে পছন্দ করে। এতে বিজেপি পরবর্তী নির্বাচনে এক ধরনের সুবিধা পাবে। ভারত বর্তমানে ইসরায়েলি অস্ত্রের সবচেয়ে বড় আমদানিকারক দেশ এবং একই সঙ্গে ইসরায়েলি অস্ত্রের অন্যতম বড় যৌথ উৎপাদক হিসেবেও আবির্ভূত হচ্ছে। তবে ভারত ইসরায়েলকে যুদ্ধের জন্য কম্ব্যাট ড্রোন ও কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক অস্ত্র ব্যবস্থা পাঠিয়েছে এমন তথ্য প্রকাশ্যে আসার পর সম্প্রতি ভারতের কিছু মানবাধিকার সংগঠন সরকারকে ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে। এখানে বলা দরকার যে ভারত ও ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয় 1992 সালে। যদিও ইসরায়েল 1948 সালে রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই ভারত তাকে স্বীকৃতি দিয়েছিল। তবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন দেরিতে হওয়ায় দুই দেশের সামরিক সহযোগিতা দীর্ঘ সময় গোপনেই চলেছে। 1962 সালে চীন ভারত যুদ্ধ এবং 1965 সালের পাকিস্তান ভারত যুদ্ধের সময় ভারত ইসরায়েল থেকে সীমিত অস্ত্র সহায়তা পায়, কিন্তু 1999 সালের কার্গিল যুদ্ধে ইসরায়েল ভারতকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অস্ত্র ও প্রযুক্তিগত সহায়তা দেয়, যেমন নজরদারি ড্রোন, লেজার গাইডেড মিসাইল ও রাডার ব্যবস্থা, যা থেকে সম্পর্ক নতুন মাত্রায় পৌঁছে যায়। 2000 সালের পর থেকে ভারত ইসরায়েল সামরিক সম্পর্ক দ্রুত বিকশিত হয়। ভারত ইসরায়েলের অন্যতম বড় অস্ত্র আমদানিকারক রাষ্ট্রে পরিণত হয়। রাফায়েল, ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ, এলবিট সিস্টেমের মতো ইসরায়েলের প্রতিরক্ষা সংস্থাগুলো ভারতের বিভিন্ন প্রকল্পে জড়িত হয়, যার মধ্যে রয়েছে স্পাইক অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, ফ্যালকন এয়ারবর্ন ওয়ার্নিং সিস্টেম, হারপ ড্রোন ও রাডার প্রযুক্তি। ইসরায়েল ভারতের প্রতিরক্ষা খাতের আধুনিকীকরণে একটি নির্ভরযোগ্য অংশীদার হয়ে ওঠে। নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর ভারত ইসরায়েল সম্পর্ক আরও দৃঢ় হয়, বিশেষত সামরিক ও গোয়েন্দা খাতে। মোদী 2017 সালে ইসরায়েল সফর করেন, যা ছিল ভারতের প্রধানমন্ত্রীর প্রথম ইসরায়েল সফর। সেই সফরে সামরিক সহযোগিতার পাশাপাশি কৃষি, জল প্রযুক্তি ও সাইবার নিরাপত্তা ক্ষেত্রেও বহু সমঝোতা স্বাক্ষরিত হয়। এর প্রতিক্রিয়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু 2018 সালে ভারত সফর করেন। দুই দেশ যৌথভাবে অস্ত্র উৎপাদন, প্রযুক্তি স্থানান্তর এবং গবেষণায় অংশ নেয়। উদাহরণস্বরূপ, ভারত ইসরায়েল যৌথভাবে বারাক 8 নামক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করে, যা ভারতীয় নৌবাহিনীতে সফলভাবে ব্যবহার হচ্ছে। তথাকথিত সন্ত্রাসবাদ দমনেও দুই দেশের মধ্যে গভীর গোয়েন্দা সহযোগিতা গড়ে উঠেছে। মুম্বাইতে সন্ত্রাসী হামলার পর ইসরায়েল ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সহযোগিতা করে, বিশেষত সিটি সেল গঠন, পর্যবেক্ষণ প্রযুক্তি ও প্রশিক্ষণে। বলা হয়ে থাকে যে ভারতের নিরাপত্তা সংস্থা এবং ইসরায়েলের মোসাদ মাঝে মাঝে তথ্য আদান প্রদান ও যৌথ অভিযান পরিচালনা করে। 2023-24 সালে গাজা যুদ্ধের সময় ইসরায়েল ফিলিস্তিনিদের বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান পরিচালনা করে, যেখানে হাজার হাজার সাধারণ মানুষ নিহত হয়। এই বর্বরতার মধ্যে ভারত, বিশেষ করে মোদী সরকার, প্রকাশ্যে ইসরায়েলের পাশে দাঁড়ায়। ইসরায়েলের আত্মরক্ষার অধিকার এর পক্ষে বক্তব্য দিয়ে ভারত তার ঐতিহাসিক নিরপেক্ষ অবস্থান থেকে সরে আসে।
এই ঘটনায় ভারতের পশ্চিমা মিত্রদের মতো সমালোচনার মুখে পড়লেও সরকার কূটনৈতিকভাবে ইসরায়েলের প্রতি সমর্থন অব্যাহত রাখে। বিশেষজ্ঞদের মতে এর পেছনে রয়েছে সামরিক অংশীদারিত্ব, প্রযুক্তি নির্ভরতা ও রাজনৈতিক আদর্শগত মিল। বর্তমানে ভারত ইসরায়েলের কাছ থেকে প্রতি বছর গড়ে 1 থেকে 2 বিলিয়ন ডলারের প্রতিরক্ষা সরঞ্জাম আমদানি করে। ড্রোন, রাডার, নজরদারি ব্যবস্থা, মিসাইল প্রতিরক্ষা প্রযুক্তি সব ক্ষেত্রেই ইসরায়েল ভারতের একটি গুরুত্বপূর্ণ সরবরাহকারী। ইসরায়েলি কোম্পানিগুলো ভারতে যৌথ উদ্যোগেও অস্ত্র উৎপাদন করছে। 2025 সালে যখন ইসরায়েল গাজায় বর্বর হামলা চালাচ্ছিল, তখনও ভারতীয় প্রতিরক্ষা ও কূটনৈতিক প্রতিনিধিরা ইসরায়েল সফর করেন এবং দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করার ঘোষণা দেন। ভারত স্পষ্টভাবে জানিয়ে দেয়, ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক চলমান থাকবে। তা আন্তর্জাতিক সমালোচনা থাকলেও ইসরায়েলি প্রতিরক্ষা প্রযুক্তি ভারতের সীমান্ত নজরদারি, আন্তঃরাষ্ট্রীয় সংঘাতে প্রস্তুতি ও চীনের বিরুদ্ধে কৌশলগত ভারসাম্য তৈরিতে বিশেষ ভূমিকা রাখছে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতি নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।